সম্মানিত উপস্থিতি, শুভ সকাল। কালচারাল পার্ক কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোকায়নের আলোর ভুবনে আপনাদের অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা, মেডিটেশন প্রশিক্ষক, লেখক, গবেষক, সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কল্যাণজির প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। খুব কমন একটা কথা, আমরা সবাই কি চাই? খুব কমন, আমরা সবাই ভালো থাকতে চাই, সুখী হতে চাই, ঠিক না? এটা কমন, সবাই জানে। কিন্তু যতক্ষণ আমরা এটা ভাববো যে আমি যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি, যে খারাপ অবস্থায় আছি, তার জন্য অন্য কেউ দায়ী, যতক্ষণ এটা ভাববো আমার পরিস্থিতির জন্য অন্য কেউ দায়ী, আমরা কিন্তু কখনোই ভালো থাকতে পারবো না, সুখী হতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? অন্যকে দায়ী করা বন্ধ করতে হবে। আমার হেন পরিস্থিতির জন্য সবার আগে ভাবতে হবে যে আমি দায়ী, অন্য কেউ দায়ী নয়। যতদিন পর্যন্ত আমরা অন্যকে দায়ী করব, ততদিন পর্যন্ত ভালো থাকতে পারবো না, সুখী হতে পারবো না। তো আমি আজকে কালচারাল পার্কের এই মঞ্চে আপনাদের একটু সহজ করে এটাকে রপ্ত করা, যে কোনো পরিস্থিতিতে সবার আগে নিজের দোষটাকে দেখার চেষ্টা করার একটা সহজ আমি অভ্যেস করি। সেটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তার একটা শ্যামা সঙ্গীতে, দোষ কারো নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। সত্যি তো, দোষ কারো নয়। এটা সবার আগে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমি মনে করি আমরা ভালো থাকতে পারবো, সুখী হতে পারবো। ছোটবেলাতে একটা গান শুনতাম, রবীন্দ্রনাথ রায়, নিজের দোষে দোষী আমি, নিজের বিচার চাই। আপনারা হয়তো অনেকে শুনেছেন, নিজের দোষে দোষী আমি, নিজের বিচার চাই। এই মনোবৃত্তি আমরা যতদিন না তৈরি করতে পারবো, আমরা চাইলেই ভালো থাকতে পারবো না, সুখী হতে পারবো না, অন্যকে করা তো দূরে থাক। বার্ট্রান্ড রাসেল বলেছেন, যে নিজে ভালো থাকে এবং অন্যকে ভালো রাখার কৌশল জানে, সে হচ্ছে আসল ব্যক্তিত্ববান। তো আমরা আগে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুখে রাখার জন্য, পাশাপাশি অন্যকেও সেই ভালোবাসা, সেই সুখ দেওয়ার জন্য আমাদের মধ্যে কি করতে হবে? যে কোনো পরিস্থিতিতে আমরা আগে নিজের দোষটাকে ফাইন্ড আউট করি। আমরা যদি একটু নীরবে চিন্তা করি, দেখব আমরা অনেকেই কখনো না কখনো, ভুলে হোক বা জানা সত্ত্বে হোক, না জানা সত্ত্বে হোক, কখনো না কখনো কি করেছি? আমাদের নিজের ভুলটাকে দেখতে না পেয়ে কোথাও না কোথাও আমরা দুঃখে পড়েছি, কষ্টে পড়েছি, হেন পরিস্থিতিতে পড়েছি এবং হেনস্থারও শিকার হয়েছি, একমাত্র নিজের ভুলটাকে না দেখার কারণে। আমি একবার ছোট্ট একটা গল্প পড়েছিলাম, এরকম আপনাদের সাথে শেয়ার করি।
মানে আমরা যে আগে নিজের দোষটাকে দেখতে পাই না সহজ বিষয়ে। তো এক ফ্ল্যাটে এক ভদ্রমহিলা জানলা দিয়ে যখন যান, দেখতে পান যে পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক ওই জানলা দিয়ে তার দিকে তাকিয়ে আছে। উনি যতবার জানলা দিয়ে যায় ততবার দেখে যে ওই লোকটাই ওখানে দাঁড়ানো তার দিকে তাকিয়ে আছে। এখন ভদ্রমহিলা তো মনে মনে খুব একটু বিরক্ত আর কি, ওই জানলা দিয়ে গেলেই দেখে উনি দাঁড়িয়ে আছে, উনিও তাকিয়ে আছে। তো উনি মনে মনে যখন একটু বিরক্ত, মনের মধ্যে একটু ক্ষোভ সৃষ্টি হয়েছে, অভদ্র ইতর যখন জানলা দিয়ে যায় তখনই দেখি তিনি এদিকে তাকিয়ে আছে আমার দিকে। এই যে পরিস্থিতি, উনি এটা মেনে নিতে পারছেন না। হন্তদন্ত হয়ে একদিন বলছে এর স্পার করবো। পাশে থানাতে গিয়ে তিনি অভিযোগ করলেন, ওসিকে বললেন, ওসি সাহেব আপনাকে এর বিচার করতেই হবে, আমার এই অভিযোগ আপনি আজকে একটা বিচার করেই দেবেন। বলছে বলুন আপনার কি অভিযোগ? বলছে আমার ফ্ল্যাটের জানালা দিয়ে গেলেই দেখি অপর ফ্ল্যাটের জানালা থেকেও এক ভদ্রলোক আমার দিকে তাকিয়ে থাকে। ইতর অভদ্র এই লোকটার বিচার আপনাকে করতেই হবে, আপনি আজকে এটার একটা করে দেবেন। তো ওসি সাহেব বললেন, আচ্ছা ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করি। যে হ্যাঁ করুন। আপনি কিভাবে বুঝলেন পাশের ফ্ল্যাটের ওই ভদ্রলোক আপনার দিকে তাকিয়ে আছে? যে কেন, আমি তো নিজের চোখে তাকিয়ে দেখেছি। ও তাহলে তো ম্যাডাম দোষ তো আপনারও আছে, ঠিক কিনা? দোষ তো আপনারও আছে, আপনি তো তাকিয়ে দেখেছেন, আপনি না তাকালেই তো হতো। এখন বলুন তো বিচারটা কি করতে পারি? তখন ওই ভদ্রমহিলা আসলে লজ্জা পেয়ে, নিজের ভুলটা বুঝতে পেরে সরি বলে দ্রুত তিনি মুখ নিচু করে ওই থানা থেকে বের হয়ে চলে গেলেন। এই যে একটা পরিস্থিতি, নিজের যে একটা মানে সম্মানের যে একটা হানি হলো, এটা যদি তিনি প্রথমেই চিন্তা করতেন জানালা দিয়ে আমি একটু কম গেলাম আর কি, বা আমি ওদিকে না তাকালাম আর কি, তাতে কি হয়েছে? কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের নিজেদের দোষটাকে আগে দেখি না বলেই আমরা কিন্তু বিপদগ্রস্ত হই, হেন পরিস্থিতির শিকার হই। তাই আমি আজকের এই মঞ্চে আপনাদের কাছে আবেদন রাখবো, আমি নিজে প্র্যাকটিস করি, যাই ঘটুক না কেন আগে আমি আমার ফল্ট কোথায় সেটাকে ফাইন্ড আউট করি, সেটা সংশোধনের চেষ্টা করি, আর অন্যের মধ্যে আমি তার গুণটাকে বের করার চেষ্টা করি, গুণটাকে দেখার চেষ্টা করি, যাতে আমি ওই একটি গুণ নিজে ধারণ করে আমার গুণকে আমি বৃদ্ধি করতে পারি। আমাদের এগুলো চর্চা করতে হবে, এগুলো চর্চার বিষয়। একটা কথা আছে না, ওই যে প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে, সুখী করে, ব্যক্তিত্ববান করে। তো এর আগের সপ্তাহে সম্ভবত একটা আলোচনায় আমাদের কালচারাল পার্কের আজীবন সদস্য লালনব্রতী দিলীপ দাদা বলেছিলেন যে এই বিশ্বে আমরা সকলেই একে অপরের পরিপূরক। কাজে এখানে অহংকার করার কিছু নেই, কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো সুযোগই নেই। তারপরও আমরা জ্ঞানবশত আমরা এটা করে ফেলি, আমরা করেই আমরা হেন অবস্থায়, নাজেহাল অবস্থায় আমরা পড়ছি। এই বিশ্বে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য এর কোনো প্রয়োজন নেই। আমরা যখন একটা নৌকা করে পারাপারের জন্য কয়েকজন উঠি, মাঝপথে গিয়ে যদি কেউ একজন পড়ে যায় হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি, তা আমরা কি করি? কেউ না কেউ হাতটা তো বাড়িয়ে দিই তাকে টেনে তোলার জন্য, চেষ্টা তো করি। ঠিক তেমনি এই সমগ্র মহাবিশ্ব একটি নৌকা স্বরূপ, আর আমরা সবাই সেখানকার যাত্রী, যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, শেষ গন্তব্যে। হঠাৎ যদি মাঝপথে কেউ কষ্টে পড়ে, দুঃখে পড়ে, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো পরিস্থিতিতে চলে যায়,
তাহলে আমাদেরকে কি করতে হবে? হাতটা বাড়িয়ে দিতে হবে, তাকে টেনে তুলতে হবে। যদি আমরা তা করতে না পারি, ভাবতে হবে আমরা এখনো পরিপূর্ণ মানবিক মানুষ হতে পারিনি। পরিপূর্ণ মানবিক মানুষ হতে না পারার কি যে অবস্থা, সেটা তাতে কি হয়? আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা একে অপরকে ঠকানোর চেষ্টা করি, প্রতারণার চেষ্টা করি। আমরা ভুলে যাই ঠকালেও আমাকে ঠকতে হবে, এখন না হয় তখন, কখনো না কখনো প্রকৃতির বিচারে আমার কাছে ফেরত আসবে। তাই আমি আসলে যেগুলো প্র্যাকটিস করে আমার ভালো লাগে, ভালো থাকি, মানুষ আমাকে সেটা প্রকাশ করে, হ্যাঁ দিদি আপনি এটা করেছেন বলে আমি আজকে এই বিপদটা থেকে উদ্ধার হয়েছি, এটা করেছেন একটু বলে, এগুলো করলে আসলে মানুষ থেকে ভালোবাসা, দয়া, মায়া চাইতে হয় না, এটা অটোমেটিক চলে আসে। তো আমরা কি করব? সত্যি যদি ভালো থাকতে চাই, সুখী হতে চাই, আমরা পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, পরস্পরকে যথাসাধ্য আমরা ভালোবাসব। তবে সাবধান, স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমার সর্বস্ব দিয়ে তুমি ভালোবাসো, সেবা করো, বা সাবধান প্রত্যাশা রেখো না। প্রত্যাশা মানে আমি ভালোবাসি, বিনিময় প্রত্যাশা, ভালোবাসা করা মানে, ভালোবাসা প্রত্যাশা করা মানে মাতাল হওয়া। জালালউদ্দিন রুমি তিনি বলছেন, ওই মাতাল হওয়া মানে শেষ, মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারেন আপনি। আপনি সব কিছু করবেন, বাট প্রত্যাশা রাখবেন না। ভালোবাসুন, যথাসাধ্য দিয়ে ভালোবাসুন, কিন্তু মাতাল হওয়া যাবে না ভালোবাসা পাওয়ার জন্য। আমার যা কিছু ভালো, আমাকে ফুলের মতো করে তা বিলিয়ে দিতে হবে। সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে না পারলে আমার মনের যে কালিমা দূর হবে না। না না, আমার কথা নয়, পঞ্চকবিদের মধ্যে একজন অতুল প্রসাদ সেন বলেছেন, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আমরা যতক্ষণ সত্যিকারভাবে, যতক্ষণ মানুষকে ভালোবাসতে পারবো না, তার ভুলকে ক্ষমা করতে পারবো না, সহনশীল হতে পারবো না, আমরা ওই ভালো হওয়া, ভালো থাকা, সুখী হওয়া, এগুলো চিন্তা করাই মানে বাদ দিতে হবে। তো আমরা তো আসলে সবাই এটা চাই, আমরা সুখী হতে চাই, ভালো থাকতে চাই। তো আসুন আমরা সবাই ভালো থাকি। দূরে এবং কাছে যারাই আজকের এই আলোচনা শুনেছেন, সবার জন্য শুভকামনা রইল। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।